আসসালামু আলাইকুম ভাই। মিষ্টি খায় যান মিষ্টি, আর একটা করে লাঠির বাড়ি ভাই। মিষ্টি খায় যান মিষ্টি, আর একটা করে লাঠির বাড়ি। আচ্ছা, গত কয়েকদিন যাবত আনসার বাহিনীর সদস্যরা, আনসার বিডিপি, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যারা কর্মচারী আছেন, সদস্য আছেন, তারা সবাই সচিবালয়ের সামনে এসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছিল। সবই ঠিক ছিল। আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়ে তারা এমন জায়গায় গিয়ে তারা আন্দোলনে নামছে, সচিবালয় যেটা হইলো গিয়া বাংলাদেশের প্রশাসনের নিউক্লিয়াস। এর আগে ছাত্ররা আন্দোলনে নামছে, তারা শাহবাগকে কেন্দ্র করে করছে। এখন দেখেন, আন্দোলন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাধীন বাংলাদেশে, যে কেউই আন্দোলন করছে, যার মন চাইতেছে সেই আন্দোলন করতেছে। 2 জন থেকে 3 জন সদস্য হইলেও তারা 3 জন দাঁড়ায় আন্দোলন করতেছে। ঘরে ঘরে আন্দোলন। স্বামী স্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে আন্দোলন করে, বাচ্চারা অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন করে, অভিভাবকরা কাজের লোকের বিরুদ্ধে আন্দোলন করে, কাজের মানুষ অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন করে। আন্দোলন এখন একটা গণতান্ত্রিক অধিকার হয়ে গেছে, এটা খুব ভালো জিনিস। গণতন্ত্র যে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, স্বাধীন বাংলাদেশে সবাই যে নিজেদের কথা বলতে পারছে, এটা একটা গুড সাইন। কিন্তু এই নিজের কথা বলতে গিয়ে, নিজের অধিকারের আন্দোলন করতে গিয়ে, সেই আন্দোলনের ভেতরে যখন এই শেখ হাসিনা ঢুকে যায়, কিভাবে শেখ হাসিনা ঢুকে যায় দেখেন। এই আনসার বিডিপির গতকালকের যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ছাত্রদের সাথে, সেখানে এক ছাত্রকে টেনে হিচড়ে নিয়ে আনসার বাহিনীর, তথাকথিত আনসার বাহিনীর এক সদস্য পিটাইতে পিটাইতে বলছে, তোরাই হাসিনাকে নামাইছিস। এখন যখন একজন আনসার তাদের আন্দোলন করতে যায়, সেই আন্দোলনের ভিতরে এক ছাত্রকে পিটাইতে পিটাইতে বলে যে তোরাই আনসার বাহিনীকে, শেখ হাসিনাকে নামাইছিস, এই কথার মানে কি দাঁড়ায়? এই আনসার ভিডিপির ভেতরে কি শেখ হাসিনা ভর করেছে? দেখেন, শেখ হাসিনা তো পালাইছে, কিন্তু পালানোর সময় সে তার দল বলে লোকজনদের নিয়ে পালায়নি, বরং পালানোর পরে সে আবার ওই দেশে গিয়ে দলের তৃণমূল নেতাদের সাথে আলাপ আলোচনা করতেছে ওভার টেলিফোন। এবং সেরকম টেলিফোন 2-একটা ফাঁসও হয়ে গেছে। ফাঁস হয়েছে বলতে তারাই আপলোড করছে, কারণ এটা তো একটা মানে হিউজ একটা ক্রেডিট যে একটা বরগুনার এক উপজেলার বা ইউনিয়নের এক নেতার ফোনে শেখ হাসিনার ফোন এবং তার সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা, এটা তো যারা যারা আওয়ামী লীগ করে, শুধু আওয়ামী লীগ কেন, যে যেই দলই করুক না কেন, সেই দলের চেয়ারপারসন যখন একেবারে তৃণমূল পর্যায়ে কাউকে ফোন দেয়, তখন সেটা তো একটা অ্যাওয়ার্ড। আবার এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা, ঠিক আছে। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি। সে ওই অ্যাওয়ার্ড বিক্রি করে এলাকায় একটা আধিপত্য বিস্তার করবে, সে নিজের নাম ফুটানোর জন্য সেটাকে প্রচারণা চালাবে। সেটাই সে করছে এবার গুজরাটের লোকটি। যাই হোক, সেটা আলোচনার বিষয় না। এখন এই আনসার বাহিনীর নিশ্চয়ই কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামছে। প্রধান উপদেষ্টারা সেটা শুনছে, তাদের অনেক দাবি মেনে নিছে। তার মধ্যে একটা বড় দাবি যে তারা রেস্টে যাইতে পারবে না, তাদেরকে রেস্টে পাঠানো যাবে না। দেখেন, প্রথমত অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে যে ভাই তোরা যে আনসারে ঢুকছস, তোরা তো দেখা শুইনা বুঝা আসছস যে তোদের 6 মাসের রেস্টে পাঠানো হবে, তোদের এটা কন্ট্রাকচুয়াল চাকরি, এটা সরকারি, পূর্ণ সরকারি চাকরি না। এই সমস্ত বিষয়াদি দেখেই তোরা ঢুকছস। এখন ঢুকার পরে তোরা যে দাবি করতেছস যে এখন আমাদের সরকারি আওতাভুক্ত করে নেন, এখন আমাদের রেস্টে পাঠাতে পারবেন না, এখন আমাদের সরকারি যত সুবিধা আছে সব দেন। বিষয়টা যে অনেকটা এরকম যে আমার এলাকায় এক লোকের খাইতে পারতো না, সংসার চালাইতে পারতো না। তো ওই লোকটারে আমি বললাম, ঠিক আছে তুমি কিছুদিনের জন্য আমার বাসায় আসো, বাসায় টুকটাক কাজ করো,
যখন তোমার কাজ থাকে তুমি বাড়িতে চলে যাও, আর কাজ না থাকলে বাসায় এসে তুমি টুকটাক কাজ করো। তো সে বাসায় আশ্রয় নিল, খাওয়া দাওয়া থাকা খাওয়া করার পরেও তারা কিছু টাকা দেওয়া হয়, বিনিময়ে তারা কিছু কাজ করায় দেওয়া হয়, বাজার করা, এই কারেন্টের বিল দেওয়া, গ্যাসের বিল দেওয়া, এই বাচ্চাদের স্কুল থেকে আনা দেওয়া করা, এই যাবতীয় কাজ ধরেন সেই গ্রামের ওই লোকটাকে দিলাম। হঠাৎ করে সেই গ্রামের লোকটা এখন দাবি করতেছে যে আমি আপনার এখানে 5 বছর চাকরি করছি, 5 বছরে একটা মানুষের মিনিমাম বেতন হওয়া উচিত, সরকারি নিয়ম অনুযায়ী মিনিমাম বেতন হওয়া উচিত 9,000 টাকা, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। আপনি তো আমার প্রতি মাসে মাত্র 2-3 হাজার টাকা দিচ্ছেন, বাকি টাকা এখন দেন। আর আমারে কন্ট্রাক্ট পেপারে দেন যে এত বছরে এত টাকা দিবেন, এত বেতন ভাতা বাড়াবেন, এত ছুটি দিলে ছুটির টাকাটাও আমারে দিয়ে দিবেন। দেখেন বিষয়টা হচ্ছে কি, ওরে সাহায্য সহযোগিতা করবার জন্য, আচ্ছা তুমি আসো, তোমার কয়েকদিন আমি রাখি, তোমার যখন কাজ হয় তুমি গিয়ে কাজ করো। এখন সে এসে দাবি শুরু করে দিচ্ছে যে না, আমার পূর্ণ একটা চাকরির আওতায় নিয়ে আসে। তো আনসার বাহিনীর বিষয়টা পুরাটা এরকম না হইলেও কিছুটা এরকমই। একজন আনসারে যখন নিয়োগ দেওয়া হয় আর একজন সরকারি চাকরিতে যখন নিয়োগ দেওয়া হয়, তখন আনসারের চাকরি আর সরকারি চাকরিটার নিয়োগের মধ্যে অনেক ছাড় থাকে। মানে আচ্ছা, একজন আসতে চাইছে, কোন রকমে ম্যাট্রিক পাস করছে বা পড়ালেখা করে নাই বা লিখতে পড়তে পারে বা যে কোনো একটা ইস্যুতে তাকে নিয়ে নেওয়া হয়, ঠিকঠাক আছে, বডি হাঁটাচলা করতে পারে, নিয়ে নেওয়া হয়। কিন্তু ওই ব্রাঞ্চ বিচারে কি একজন আর্মি অফিসার নিবে, একজন পুলিশ অফিসার নিবে, একজন পুলিশের সৈনিককে নিবে, না একজন আর্মির সৈনিককে নিবে? তা তো নিবে না। তো তারা যখন আইসা সেই দাবি দেওয়া করবে, তখন তো একটা বিষয়টা অন্যায্য, অযৌক্তিক, অনৈতিক দাবি দেওয়া। ঠিক আছে, তারা অনৈতিক করুক, অন্যায্য করুক, সেই দাবি দেওয়া নিয়ে তাদের সঙ্গে সরকারের বৈঠক হবে, আলোচনা হবে, ঠিক আছে। কিন্তু তারা কোন সাহসে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়? যখন এখন সারা বাংলাদেশে যখন কোনো ঝামেলা হচ্ছে, একটা ছাত্রদের একটা টিম যাচ্ছে সেই ঝামেলাকে নিয়ে যেন আর দীর্ঘায়িত না হয় বা ঝামেলাটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করতে। যখন ছাত্রদের একটা টিম গেল সেই আনসারদের সাথে আলাপ আলোচনা করতে, তখন চড়াও হইলো তারা ছাত্রদের উপরে। ইভেন সেই আনসারদের পক্ষ থেকে নাকি আবার কয়েক রাউন্ড, 10-15 রাউন্ড গুলি ছাড়ারও অভিযোগ আছে। চিন্তা করেন, একে তো এত বড় একটা সিচুয়েশন হইলো বাংলাদেশে, যেই পুলিশ ছাত্রদের উপরে গুলি চালালো সেই পুলিশকে কাপড় খুলে বাইরে ওভারব্রিজের নিচে ঝুলাই দেওয়া হইলো। সারা বাংলাদেশ সেটা দেখলো, ছাত্রদের উপরে গুলি চালাইলে কি হাল হয়। সেই অবস্থায় একজন আনসার সদস্য কিভাবে ছাত্রদের উপরে গুলি চালানোর সাহস পায়? এটা একটা বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সব উত্তরটা পাওয়া যাবে, যে এখনো আওয়ামী দালালরা যাদেরকে শেখ হাসিনা রাইখা গেছে, তাদের অনেককেই আনসার ভিডিপির মধ্যে রয়ে গেছে, এবং তারা এই সুযোগে আরেকটা কেওয়াস তৈরি করতে চাইছিল, আরেকবার একটা সারা দেশের আনসারদেরকে একত্রিত করে এই সরকার পতনের হয়তো একটা নকশা তারা তৈরি করতে চেয়েছিল, নীল নকশা। হয়তো তাদের অন্য কোনো মানে মনোবৃত্তি ছিল, সারা দেশে যেখানে বন্যা দুর্গত এলাকায় যে হাহাকার কষ্ট, সেখানে তারা কিভাবে আন্দোলন চালায়। তারা তো আন্দোলন বিরতিতে যাইতে পারতো, তারা তো বলতে পারতো আগে আমরা যাই, বন্যার্তদের যাই সাহায্য করি, আগে তাদের উদ্ধার করি। এইসব আনসারদের তো মিনিমাম একটা ট্রেনিং দেওয়া আছে, এই যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব এলাকায়ও তো আনসার আছে। তো তাদের তো একটা ডাক ছিল যে আমাদের সেই আনসার ভাইদের অ্যাটলিস্ট আমরা উদ্ধার করতে যাই। কিন্তু না, তাদেরকে কেউ একজন, কোন একটা পক্ষ এইভাবে আন্দোলনে সামনের দিকে আগায় দিছে এবং সশস্ত্র হতে বাধ্য করছে বা ইন্ধন যোগাইছে। এবং এরকমও পাওয়া গেছে, যে শোনা গেছে, আর পাওয়া গেছে বললে ভুল হবে, শোনা গেছে ছাত্ররা বলছে যে যারা অস্ত্র দিয়ে গুলি করেছে এই আনসার ভিডিপির সদস্যদের মধ্যে, সেই আনসার ভিডিপির সদস্যরা বলছে তাদেরকে তারা চিনে না। তাহলে আনসাররাই যদি তাদেরকে না চিনে, তাহলে তারা কারা? তারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য?
এই প্রশ্নের উত্তর খুঁজলেই ওই আনসারের উপরে যে হাসিনার একটা প্রেতাত্মা ভর করেছে তার উত্তর মিলে যাবে। যাই হোক, সর্বশেষ যে সংবাদ, আন্দোলন দমন হয়েছে, আনসার ভিডিপির অনেকগুলো শর্ট মানে চাওয়া মেনে নেওয়া হয়েছে, বাকি যে তাদের চাওয়া পাওয়া আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। মাঝখানে কিছু আনসার বাহিনী সদস্যরা মিষ্টি খাইল এবং কিছু ছাত্ররা হাসপাতালে কাতরাচ্ছে। এখানে আনসার সদস্য আছে, এই হাসনাত আব্দুল্লাহ তার লাইফ সংকটে আছে, সে হাসপাতালে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তার জরুরি চিকিৎসা চলছে। তো এই যে শুরুটা বলছিলাম, যে টাইটেলটা দিছিলাম যে ভাই মিষ্টি খায় যা, মিষ্টি খায় যা, এই সেই ছাত্রদের মিষ্টি। এখন এই মিষ্টি খায় যান ভাই, ভাই মিষ্টি খায় যান, এই কথা শুনলে কেউ দাঁড়াবে না। যেভাবে মিষ্টি খাওয়ার কথা শুনেও আনসাররা পালাইতেছে, তাতে এই ভাই মিষ্টি খায় যান, মিষ্টি খায় যান, এই কথা এখন জাতীয় একটা ভাইরাল কথা হয়ে যাবে। এখন কেউ কোথাও অন্যায় করতে গেলেই তারা বলবে আসেন ভাই মিষ্টি খাওয়াই।